আজ ২৬ এপ্রিল জানাবো এখনকার বাছাই করা গুরুত্বপূর্ণ ৬টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। পাহেলগাম হামলার পর বাড়ানো হলো শিলিগুড়ি সীমান্তে নিরাপত্তা, কড়া নজরে চিকেন স্নেক করিডোর। অপরিহার্য পরিস্থিতিতে ব্যাহত কলকাতা মেট্রো পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা। বেতন অধিকারীর পরিবারকে ওষুধ কিনে দেওয়ার দায়িত্ব নিলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। ৩০ দিনের জন্য বন্ধ থাকছে মা উড়ালপুল, শুরু ২৮ এপ্রিল থেকে। যুদ্ধ হলে পাকিস্তানের পারমাণবিক শক্তির কথাও মাথায় রাখতে হবে, মন্তব্য বিমান বসুর। দুলাল সরকার হত্যা মামলায় মূল অভিযুক্ত রোহন গ্রেপ্তার, ৪ মাস পর পুলিশের জালে। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে দেশ জুড়ে বাড়তি সতর্কতা, বিশেষত সীমান্তে কড়া প্রহরা। এবার এই হামলার জেরে উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন এলাকার বায়ুসেনা ও সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। বাড়তি নজর চিকেন নেকে। জানা যাচ্ছে, আলিপুরদুয়ারের হাসিমারা ও শিলিগুড়ি বাগডোগরায় মহড়া শুরু করেছে বায়ুসেনা। ইতিমধ্যে হাসিমারা বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ে গিয়েছে একটি রাফালে যুদ্ধ বিমান। দেশের উত্তরের কোনো এক বায়ুসেনা ঘাঁটিতে সেটিকে প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজন মতো উঠতে পারে। জানা গিয়েছে, বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের অধীন গুয়াহাটি, হাসিমারা, বাগডোগরা বায়ুসেনা এবং সেনাবাহিনীর প্রত্যেক কমান্ডকে সতর্ক থাকতে বলা হয়েছে। চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ির অত্যন্ত স্পর্শকাতর ও পাক সেনা জঙ্গিদের সফট টার্গেট। ওই চিকেন নেক ঘিরে রয়েছে চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় বিএসএফের পাশাপাশি সেনাকে প্রতিটি সীমান্তে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বায়ুসেনার ইস্টার্ন কমান্ডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। একইভাবে ভারতীয় সেনার উত্তরে সুকনা এবং সিকিমে সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসকে সতর্ক রাখতে বলা হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থায় বিন্দুমাত্র ফাঁক যাতে না থাকে, তার জন্য প্রাণপণ চেষ্টা সেনাবাহিনীর। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বাইসারন উপত্যকায় জঙ্গিদের অতর্কিত আক্রমণে মৃত্যুবরণ করেছেন ২৬ জন পর্যটক। সীমান্তের ওপর থেকে এই ধরনের জঙ্গি হামলা উস্কানি বলে মনে করছে দেশের গোয়েন্দা মহল। এই সবকটি সীমান্তে বাড়তি সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিশেষভাবে সতর্ক করা হয়েছে সীমান্তবর্তী রাজ্যগুলিকে। সেনা, পুলিশ নির্বিশেষে অত্যন্ত কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাংলার সীমান্তে সবচেয়ে স্পর্শকাতর চিকেন নেক বরাবর সুরক্ষার বলয় আরও আঁটসাঁট করা হলো। ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। শুক্রবার রাত ৯:৩০ নাগাদ এই ঘটনায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেল দমদম থেকে কবি সুভাষগামী ডাউন লাইনের পরিষেবা। বিপাকে অফিস ফেরত নিত্যযাত্রীরা। রাত ৯:৩০ নাগাদ এই ঘটনার জেরে অনিয়মিত আপ লাইনের মেট্রো চলাচল। বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড়, সকলের মুখেই উদ্বেগের ছাপ স্পষ্ট। কিভাবে রাতে বাড়ি ফিরবেন সেই বিকল্প পথ খুঁজতে ব্যস্ত সকলে। ঘড়িতে সময় শুক্রবার রাত ঠিক ৯:৩০ ডাউন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো মহাত্মা গান্ধী স্টেশনে প্রবেশ করা মাত্র এক বয়স্ক ব্যক্তি লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর পৌঁছয় কর্তৃপক্ষের কাছে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিষেবা বন্ধ করা হয়। স্টেশনে ছুটে আসেন আধিকারিকরা। ওই মেট্রোটি থেকে যাত্রীদের নামিয়ে শুরু হয় উদ্ধার কার্য। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘড়িতে যখন ১০:১৩, সুরক্ষার স্বার্থে ডাউন লাইনের মেট্রো পরিষেবা ৪৫ মিনিট সম্পূর্ণ বন্ধ ছিল। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। ইতিমধ্যে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। অনেকেই দেরিতে জানতে পারেন যে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা বন্ধ। দিন শেষে বাড়ি ফেরার সময় এমন বিপত্তিতে মাথায় হাত পড়ে তাদের। এদিকে রাস্তায় ভিড়ও বাড়তে থাকে। অনেকে সড়ক পথে ফেরার জন্য তাড়াহুড়ো শুরু করেন। সুযোগ বুঝে বিভিন্ন গাড়ি চড়া ভাড়া হাঁকিয়েছে। সব মিলিয়ে রাত্রের মেট্রোয় আত্মহত্যার চেষ্টায় নিত্যযাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এদিকে রাত বাড়তে থাকলে আপলাইন অর্থাৎ দমদম ও দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। তাতে যাত্রীদের একাংশে সুরাহা মেলে। যদিও একদিনের এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কলকাতা মেট্রোর তরফে কিছু জানানো হয়নি। জম্মু কাশ্মীরের পেহেলগামে খুন হওয়া ২৫ জন পর্যটকের মধ্যে ছিলেন পাটুলির বাসিন্দা বেতন অধিকারীও। বাড়ির খরচ একাই চালাতেন তিনি। বয়স্ক বাবা মা, ওষুধের খরচও ছিল অনেক। কিন্তু ছেলের আকস্মিক মৃত্যু সবকিছু যেন ঘেঁটে দিয়েছে। একে ছেলের জন্য শোক, তার উপর ভবিষ্যৎ নিয়ে চিন্তা, সব মিলেমিশে গ্রাস করেছে তাদের। তবে এই পরিস্থিতিতে বিতানের বাবা মাকে কিছুটা হয়তো স্বস্তি দিলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। জানালেন তাদের ওষুধের খরচ তিনি সামলাবেন। বিতানের বাবা মার ওষুধের খরচ বাবদ মাসে ১২,০০০ টাকা দেবেন বলে জানিয়েছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। বেতান্তে যে বাড়িতে তার বাবা মা থাকেন সেটি রত্নার বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২৩ নম্বর ওয়ার্ডে পড়ে। বৃহস্পতিবার সেই বাড়িতে গিয়েই তাদের সঙ্গে দেখা করেছিলেন রত্না। আর তারপরে জানান, রাজ্য সরকার তাদের পাশে রয়েছে, যা করতে হয় তা করা হবে। তবে তিনি আলাদা করে বিতানের বাবা মার ওষুধের খরচের দায়িত্ব নিচ্ছেন। ইতিমধ্যে আবার নতুন একটা বিতর্ক ঘনিয়েছে বিতান অধিকারীকে নিয়ে। সামাজিক মাধ্যমে একটি প্রচার বা ক্যাম্পেইন শুরু হয়েছে প্রয়াত বিতান অধিকারীর নামে টাকা তোলা। একটি থার্ড পার্টির মাধ্যমে লিঙ্ক জেনারেট করে চলছে এই অনুদান সংগ্রহ। প্রশ্ন উঠছে, কেন এই টাকা তোলা হচ্ছে, কারা তুলছেন, এই টাকা কে পাবেন? এভাবে কি মানুষের সহানুভূতির সুযোগে টাকা তোলা যায়? নেটিজেনদের একাংশ দাবি করছেন এভাবে টাকা তোলা বেআইনি এবং এতে মানুষের দুর্বল মনের সুযোগ নেওয়া হচ্ছে। তবে অন্য এক সঙ্গে বক্তব্য, আমেরিকা বা পশ্চিমী দেশগুলোর বন্ধু মৃত্যুর পরে এভাবে ফান্ড তোলা অস্বাভাবিক কিছু নয়। টাকা দিয়ে পাশে দাঁড়ানোই সাধারণ রীতি, যেখানে ফ্লোরিডার বাসিন্দা বিতানের বন্ধুরা তাই এই কাজ করছেন।
মা উড়ালপুলে সোমবার থেকে 1 মাসের জন্য রাতে 7 ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই সিদ্ধান্তের ফলে এম বাইপাস থেকে যে গাড়িগুলি মা উড়ালপুল দিয়ে শহরের পশ্চিম দিকে চলাচল করত, সেই গাড়িগুলির জন্য বিকল্প রাস্তাও দেওয়া হয়েছে। জানানো হয়েছে ওই গাড়িগুলো এম বাইপাস, পার্মা আইল্যান্ড, পিসি কানেক্টর, 4 নম্বর ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, আমির আলী এভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভারে উঠে যাবে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসেও রাতে মাউরালপুল দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। গত কয়েক মাসে মাউরালপুল একের পরে এক দুর্ঘটনায় চিন্তিত হয়ে পড়ে কলকাতার ট্রাফিক পুলিশ বিভাগ। কয়েকদিন আগে মাউরালপুলে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা ট্রাফিক পুলিশ। পরবর্তীকালে একটি প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের ব্যাপারে আপত্তির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ধমকের পরেই সেই নির্দেশ বাতিল করা হয়। তারপরে মার্চ মাসেও 5 ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তখন রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই দেশ জুড়ে যুদ্ধের আবহ। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়া শুরু করেছে দিল্লি। অপরদিকে চলছে সেনা মহড়া। এমনই যুদ্ধের আবহে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মনে করালেন যে দুই দেশই পরমাণু শক্তিধর। ফলে তার মধ্যে যুদ্ধ বলে আবহাওয়া গরম হলেও যুদ্ধ হচ্ছে না। পাহেলগামের ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন সরকারের গাফিলতির দিকেই। তার দাবি, এখন হিন্দু মুসলমান বলে যে বাতাবরণ তৈরি করা হচ্ছে, এটা গণতান্ত্রিক নয়। বোলপুরে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির রাজ্য সম্মেলনে এসে দিন সাংবাদিকদের মুখোমুখি হন বিমান বসু। পাহেলগামের ঘটনা নিয়ে তিনি বলেন, কাশ্মীরে পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলা হয়েছে তা হওয়ার কথা ছিল না যদি সুরক্ষা ব্যবস্থাটা পাহেলগাঁওতে থাকতো। কারণ সুরক্ষা ব্যবস্থা ঠিক মতো ছিল না। যে জঙ্গিরা এই কাজটা করেছে তারা রেকি করেছে, একবার নয় বারবার রেকি করেছে। জঙ্গি মোকাবেলায় সিপিআইএম কি কেন্দ্রীয় সরকারের পাশে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যা ব্যবস্থা নেবে এই ক্ষেত্রে মানুষের ব্যবস্থাটা যেন না হয়। মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। ক্ষুদ্র জাতীয়তাবাদের চাষ শুরু করা হয়েছে। এই চাষ করে ভারতীয়দের সংস্কৃতি, ঐক্য, মেলবন্ধন ধ্বংস করা যাবে না। যুদ্ধ প্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন, ভারতের পারমাণবিক শক্তি আছে যেমন সত্য, পাকিস্তানেরও পারমাণবিক শক্তি আছে। কাজেই যুদ্ধ কথা হতে পারে, হাওয়া গরম করা হতে পারে, যুদ্ধ হবে না। ডিপ্লোম্যাটিক ওয়্যার তো নিশ্চয়ই হবে, তা শুরু হয়ে গিয়েছে। এদিন বোলপুরে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির দ্বাদশ রাজ্য সম্মেলন ছিল। সেখানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়াও ছিলেন প্রাবন্ধিক আশিস লাহিড়ী, পলিউডের সদস্য তথা প্রাক্তন সিপিআইএম সাংসদ রামচন্দ্র ডুম, সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ সহ আরও অনেকে। 27 এপ্রিল পর্যন্ত বোলপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে চলবে এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শিক্ষা সংস্কৃতির তীব্র আলোচনা করেন অধ্যাপক আশিস লাহিড়ী। 4 মাসের বেশি সময় ধরে ফেরা থাকার পর অবশেষে গ্রেপ্তার দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন। গতকাল বৃহস্পতিবার বিহারের কাটিহারের আজমগড় থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে রোহনকে। ধৃত আজ শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। আদালত তাকে 7 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে। রোহনের গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। রোহনকে জেরা করে এই ঘটনার আরও পাণ্ডাদের নাম উঠে আসার পরে সম্ভাবনা দেখছেন দুলালের স্ত্রী চৈতালি সরকার। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলাকে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় মূল চক্র হিসেবে গ্রেপ্তার করা হয় ইংরেজবাজার টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে। নৃশংস এই খুনকাণ্ডে মোট 8 জনকে গ্রেপ্তার করা হলেও ফেরার ছিলেন অন্যতম 2 অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন ও বাবলু যাদব। অবশেষে গতকাল কাটিহারের আজমগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রোহনকে। এখনও বাবলু যাদবের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে। বাবলা খুনের ঘটনার পর থেকে তদন্তে বারবার রোহনের নাম উঠে আসছিল। এই ঘটনায় ধৃতরা পুলিশে জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন কে দুলাল সরকারকে খুনের সুপারি দিয়েছে, কত টাকা সুপারি দেওয়া হয়েছে তা একমাত্র রোহনই বলতে পারে। আদালতে যাওয়ার পথে মূল চক্র হিসেবে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারিও জানিয়েছিলেন তিনি বড় মাথার শিকার। এই ঘটনার পেছনে আরও বড় মাথা রয়েছে। নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার বলেন, দুলাল বাবুকে খুনের ঘটনায় রোহনকে গ্রেপ্তার করা হয়েছে। এই রোহনই মূল শুটার ছিল বলেই আমরা জানতে পেরেছি। রোহনের থেকে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। কারা এখনো অন্তরালে রয়েছে সেগুলোও জানা যাবে।